শিক্ষার্থীরা, আমি পিঙ্কি রায় চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 2 মাস বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের বিদ্যালয়ের দৈনিক রুটিন থেকে অনেকটাই তোমরা দূরে আছো। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আমি আজ 8ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার বিষয় পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্লাসে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সমাধান করার জন্য। এখন আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় 6। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমরা প্রথমে দেখব পার্ট 1 এবং 2। এর মধ্যে যে বিষয়গুলো আমরা দেখব জিডিপি, জিএনপি, মাথাপিছু আয় এবং জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান। সর্বপ্রথম আমি শুরু করব জিডিপি দিয়ে। জিডিপির ক্ষেত্রে আমি সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা বলবো, আমি প্রায় দেখেছি তোমরা পরীক্ষার খাতায় যে ভুলটা করো, যখন আসে যে জিডিপি কি, তখন আমরা দেখা যায় যে জিডিপির পূর্ণ রূপটাই দিই। তো সেক্ষেত্রে আমি আগে বলবো যে জিডিপির পূর্ণ রূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখন পরীক্ষায় যদি আসে যে জিডিপির পূর্ণ রূপ কি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দিব গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যদি আসে যে জিডিপি কি, সেক্ষেত্রে আমরা দিব জিডিপির সংজ্ঞা, মানে জিডিপি কাকে বলে। আচ্ছা, এখন তাহলে দেখো জিডিপিটা কি, মানে মোট দেশজ উৎপাদনটা কি। একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য সেবার মোট আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। তাইলে এখানে দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক বলতে আমরা বুঝি যে গৃহপালিত, মানে যেটা গৃহের মধ্যে পালন করা হয়। কিন্তু এখানে যে জিনিসটা বোঝানো হবে যে মানে আমাদের নিজ দেশের মধ্যে, মানে আমাদের দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে দেশের নাগরিক। এবং আমাদের দেশে দেখা যায় যে অনেক বিদেশিরা আসে, এখানে চাকরি সূত্রে কেউ আসে বা এখানে এসে নিজের পছন্দ মতো কোনো ব্যবসা করতেছে। তো সেই ক্ষেত্রে ওই বিদেশি নাগরিকদের আয়টাও জিডিপিতে হিসাব করা হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে জিডিপি অবশ্যই হবে আমাদের দেশের ভৌগোলিক সীমানার ভিতরে, মানে দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিকদের দ্বারা যে আয়টা হবে তার মোট সেবার ও আর্থিক মূল্যই হবে জিডিপি। তাহলে আমি আবারও বলছি, দেখো যদি আসে জিডিপির পূর্ণ রূপ কি, তাহলে আমরা অবশ্যই দিব গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর জিডিপি কি, তোমরা অবশ্যই পূর্ণ রূপ দিবা না, কারণ আমি অনেকবারই এটা দেখেছি যে জিডিপি কি আসলে তোমরা পূর্ণ রূপটাই দিয়ে দেবো। জিডিপি কি আসলে অবশ্যই আমরা দিব জিডিপি কাকে বলবো। আচ্ছা, এবার আমরা আসি জিএনপি। জিএনপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয়। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল বলতে আমরা বুঝি যে জাতীয় বা জাতি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝবো যে আমাদের নিজস্ব জাতি, মানে বাংলাদেশের জনগণের দ্বারা। তাহলে সংজ্ঞাটা হবে, দেখো একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছর, আর আমরা জিডিপি বা জিএনপি যখনই হিসাব করি অবশ্যই আমাদেরকে কি করতে হবে, 1 বছরের হিসাবটা করতে হবে। 1 বছর বলতে এটা অবশ্যই জানুয়ারি টু ডিসেম্বর না, কারণ কোনো দেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের অর্থ বছরটা হিসাব করা হয় জুলাই থেকে জুন পর্যন্ত, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে 1 বছরে যে সকল দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। তাইলে জিডিপিটা হচ্ছে যে এটা আমাদের দেশের নাগরিক হতে হবে। এবার আমাদের দেশের অনেক নাগরিকে দেখা যায় যে সে দেশে আছে এবং চাকরি সূত্রে অথবা তার ব্যবসার কাজের জন্য সে বিদেশে যাচ্ছে, তার যেখানে সুবিধা হচ্ছে সে সেখানে সেটেল হচ্ছে। বিদেশ থেকে সে বৈধ উপায়ে যে টাকাটা আমাদের দেশে পাঠাবে, এটা আমাদের জিএনপিতে অবশ্যই হিসাব করা হবে। তাইলে জিএনপিকে আমরা আবার বুঝি, জিএনপি হবে একটি দেশের নাগরিক করতে গেলে, এটা হতে পারে দেশের ভিতরে, হইতে পারে দেশের বাইরে। তাহলে আমরা জিএনপি সংজ্ঞা রেখে দেবো, একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনপি বলে। তাহলে আমরা এখন কি শিখলাম, জিডিপি কি, জিডিপির পূর্ণরূপ কি এবং জিএনপি কি, জিএনপির পূর্ণরূপ কি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি মাথাপিছু আয়। মাথাপিছু আয় বলতে সর্বপ্রথম আমাদের মাথায় যে জিনিসটা আছে যে মাথাপিছু মানে একজনের ইনকাম বা প্রতি জন প্রতি ইনকাম। আচ্ছা, একটা জিনিস বলি মাথাপিছু আয়। মাথাপিছু আয় জিনিসটা হবে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো পার ক্যাপিটা
মাথাপিছু আয়টা। মাথাপিছু আয়টা হচ্ছে একটি দেশের মোট অভ্যন্তরীণ মানে কি? অভ্যন্তরীণ হচ্ছে যে মানে দেশের ভিতরের উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি? মাথাপিছু আয়। একটি দেশের মানে মাথাপিছু আয় নর্মালি তোমার মাথাপিছু আয় নির্ভর করে অনেকটাই সে দেশের কি জীবনযাত্রার মান কত উন্নত বা কত কম বা উন্নত, এটার উপরে মাথাপিছু আয়টা নির্ভর করে। তাহলে মাথাপিছু আয় মূলত যে সংজ্ঞাটা যা দাঁড়ায় তা হচ্ছে যে একটি দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যাচ্ছে। দেখো তাহলে আমরা যে জিনিসটা দেখবো, সবাই একটু বোর্ডে দেখো মাথাপিছু, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? কারণ আমরা মাথাপিছু আয়ের উপরে আমাদের অঙ্ক আসতে পারে, তাহলে আমরা আগে সূত্রটা দেখবো। মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের মোট জাতীয়, আমি একটি দেশের লিখবো না, শুধু লিখছি যে মোট জাতীয় আয়। এটা হবে একটা দেশের অভ্যন্তরে মোট জাতীয় আয়, আর হবে যে মোট জনসংখ্যা। তাহলে মাথাপিছু আয়টা হচ্ছে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে। এখন আমরা বইও আছে তোমরা দেখবা যে ধরো আমি ধরলাম যে কোনো একটা অর্থ বছরে এটা হতে পারে, যেমন আমি এখন যেহেতু 2020 আমি ধরলাম যে 2018 বা 17, যে 2018 সালে মানে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি। তাহলে আমি ধরে নিলাম 2018 সালে আমাদের ধরো বাংলাদেশের ধরলাম যে মোট জনসংখ্যা হচ্ছে কি 10 কোটি। আর 2018 সালে ওই দেশের মোট জাতীয় আয় কত ছিল? 5000 কোটি মার্কিন ডলার। 5000 কোটি মার্কিন ডলার। তাহলে দেখো আরেকটা জিনিস আমি বলি, অনেক সময় দেখা যায় যখন এরকম আসে যে 5000 কোটি মার্কিন ডলার বা 1000 কোটি বা 200 কোটি, তখন অনেকে যে জিনিসটা তোমরা করো 5000 কোটিটাকে তোমরা শূন্য শূন্য লিখতে এতটাই বাড়াও যে শূন্যটা তোমরা সংখ্যায় ভুল করো। সেই ক্ষেত্রে এই জিনিসটা কখনোই করবে না। নর্মালি এটা সিস্টেম হচ্ছে যে আমরা ডাইরেক্টলি লিখে ফেলবো যে 5000 কোটি বা 500 কোটি, যেটা আসছে প্রশ্নে আমরা এটা ডাইরেক্ট উল্লেখ করে দিব যে 5000 কোটি। তাইলে এখন 10 দিয়ে 5000-কে কাটলে কত হবে? 500। তাহলে আমার কি দাঁড়ায়? মাথাপিছু আয় 500 কোটি মার্কিন ডলার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আমি আবারও বলছি, মাথাপিছু আয় হচ্ছে একটা দেশের মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। আর ধরে নিলাম যে 2017 বা 2018 অর্থ বছরে একটা দেশের মোট জাতীয় আয় হচ্ছে 5000 কোটি মার্কিন ডলার, আর ওই বছরে দেশের জনসংখ্যা ছিল 10 কোটি। তাহলে আমরা উপরে লিখবো মোট জাতীয় আয়, নিচে মোট জনসংখ্যা। তাহলে মোট জনসংখ্যা কে মোট জাতীয় আয় দিয়ে ভাগ করলে কাটলে 500 কোটি মার্কিন ডলার। তাহলে 2018 অর্থ বছরে আমাদের মাথাপিছু আয় ছিল 500 কোটি মার্কিন ডলার। আর একটা জিনিস তোমরা অবশ্যই দেখবেন যে এই যে মোট জাতীয় আয়টা আমি বললাম, জাতীয় আয়টা অবশ্যই হবে মানে ওই অর্থ বছরের এবং মানে ওই দেশের অভ্যন্তরীণ। আর একটা দেশের বিশেষ করে উন্নত দেশগুলোতে দেখা যায় যে বা যে কোনো দেশেরই মাথাপিছু আয় যত বেশি হবে ওই দেশগুলা কি তত বেশি উন্নত হবে। মানে অনুন্নত দেশগুলা থেকে বা স্বল্প উন্নত দেশগুলা থেকে দেখা যায় যে উন্নত দেশের মাথাপিছু আয় অনেকটাই বেশি। বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে স্বাধীনতার পর, এগুলো বইও আছে তোমরা বই পড়লেও বুঝতে পারবে যে স্বাধীনতার পর বাংলাদেশের মাথাপিছু আয় আস্তে আস্তে কি ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার কারণে একটা সময় হয়তো বাংলাদেশ দরিদ্র দেশ ছিল, অনুন্নত স্বল্পোন্নত, আস্তে আস্তে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, কারণ আমাদের মাথাপিছু আয় অনেকটাই বাড়তেছে। তাহলে একটা দেশ কতটা উন্নত কতটা অনুন্নত মানে এগুলো আসলে নির্ভর করে কয়েকটা সূচকের উপর বা মানদণ্ডের উপর, মাথাপিছু আয়ের উপর। এর মধ্যে যে জিনিসগুলোর উপর বেশি মানে ডিপেন্ডেবল সেগুলো হচ্ছে ওই দেশের মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, এগুলোর উপর
মূলত দেশটা নির্ভর করে যে এটা উন্নত দেশ না অনুন্নত দেশ। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা মোট 3টা বিষয় নিয়ে এখন আলোচনা করলাম, যে জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়। তো এখন আমি 3টা সংখ্যা তোমাদেরকে আমি আবার বিস্তারিত বলছি, তোমরা আরেকটু মনোযোগ দিয়ে শুনবে, তারপর যদি না বুঝো আমি তোমাদেরকে আবার বুঝাবো। তো প্রথমে হচ্ছে জিডিপি। জিডিপি হচ্ছে গ্রস, মানে জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হবে যে একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে যে একটি দেশের নাগরিক কর্তৃক, হতে পারে দেশের ভিতরে বা দেশের বাইরে, একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হচ্ছে জিএনপি। এরপরে হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় হচ্ছে একটা নির্দিষ্ট মানে সময়ে বা একটা বছরে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাই? মাথাপিছু আয়। তাহলে এখন 3টা গেল। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এখন তা হচ্ছে যে জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান। এবার তাহলে দেখো, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান। তো জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের দেশে জাতীয় আয়ের খাত হচ্ছে 15টি। এটা তোমাদের অবজেক্টিভও আসতে পারে অথবা জ্ঞানমূলকও আসতে পারে যে জাতীয় আয়ের মোট কতটি খাত রয়েছে। জাতীয় আয়ের মোট খাত রয়েছে 15টি। তো এখন আমি আজকে মেন কথাগুলো বা মেন খাতগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করবো। এর মধ্যে প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কৃষি ও বনজ। আচ্ছা, কৃষি ও বনজ দেখা গেছে যে আমাদের মানে এই কৃষি ও বনজের মধ্যে খাদ্যশস্য, শাক সবজি, বনজ সম্পদ এগুলো উল্লেখযোগ্য। এর মধ্যে বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই কি কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে দেখো আমরা মেইন মানে পুরো ডিটেলস না গিয়ে দেখো আমরা মেইন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কৃষি ও বনজ খাতে 2015-16 অর্থ বছরে এর অবদান হচ্ছে 1,89,272 কোটি টাকা। মানে এটা হচ্ছে এপ্রিল পর্যন্ত, ঠিক আছে, এপ্রিল পর্যন্ত ধরা হয়েছে 2015-16 অর্থ বছরে। তাইলে এর প্রবৃদ্ধির হার হচ্ছে 1.53%। আরেকটা বিষয় আমি বলি, প্রবৃদ্ধির হারটা কিভাবে হিসাব করা হয়? প্রবৃদ্ধির হারটা হচ্ছে যে আমি গত অর্থ বছরে আমার কি পরিমাণ লাভ হয়েছে বা কি পরিমাণ আয় হয়েছে ওইটার সাথে আমি মানে বর্তমান বছরের যে তুলনা বা যে পরিমাণ বাড়লো এই বাড়ার হারটাকে বলা হয় প্রবৃদ্ধির হার। তাইলে কৃষি ও বনজে 2015-16 অর্থ বছরে অবদান ছিল 1,89,272 কোটি টাকা আর প্রবৃদ্ধির হার ছিল 1.53%। আচ্ছা, এরপরে আমি দেখো 2 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে যে মৎস্য খাত। মৎস্য খাতে দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে চিংড়ি। তোমরা সবাই জানো যে চিংড়িকে সাদা স্বর্ণ বলা হয়, মানে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি। তারপরে ইলিশ আমরা প্রচুর পরিমাণে বিদেশে এটা কি করা হয়, রপ্তানি করা হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাহলে এই মৎস্য খাতেও কি আমাদের অনেক আয় হয়, এটা দেশেও হয় এবং বিদেশ থেকেও আমরা অনেক অর্থ উপার্জন করে থাকি। তাইলে মৎস্য খাতে দেখো, মৎস্য খাতে 2015-16 আমরা একটু দেখি। মৎস্য খাতে 2015-16, হ্যাঁ এইটা এই যে মৎস্য খাতে 2015-16 অর্থ বছরে এটা আমরা কি ধরবো, এপ্রিল মাস পর্যন্ত, ঠিক আছে, এপ্রিল মাস পর্যন্ত এটার আয় হচ্ছে 53,146 কোটি টাকা। মানে 2015-16 অর্থ বছরে এটার আয় হচ্ছে 53,146 কোটি টাকা। আর এটা প্রবৃদ্ধির হার কত? প্রবৃদ্ধির হার হচ্ছে প্রবৃদ্ধির হার 6.19%। আমি আবারও বলছি দেখো, মৎস্য খাতে 2015-16 অর্থ বছরে মানে এপ্রিল মাস পর্যন্ত আয় হয়েছে 53,146 কোটি টাকা। আর প্রবৃদ্ধির হার মানে গত বছরের তুলনায় এটা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে 6.19%। আচ্ছা দেখো, তাহলে আমরা জাতীয় আয়ের মানে খাতের অবদানে এখন আমরা 2টা দেখলাম, যে কৃষি ও বনজ। এটা অবশ্যই মনে রাখবা, প্রবৃদ্ধির হার তোমাদের প্রশ্ন আসতে পারে অবজেক্টিভ বা জ্ঞানমূলকে, প্রবৃদ্ধির হার কত বা 2015-16 অর্থ বছরে কত কোটি টাকা আয় হলো
কৃষি বনজ হলো মৎস্য খাত। তাহলে পরবর্তীতে আমরা অন্য তাতে যাই। দেখো 3 নাম্বার, আমি মেইন 15টা খাত নিয়ে তো আলোচনা করা সম্ভব না, তা আমি যতটুকু সম্ভব তোমাদের মেইন খাতগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে শিল্প খাত। আচ্ছা, শিল্প খাতে দেখো বর্তমানে আমাদের দেশে যে পোশাক রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, এর মধ্যে আগের তুলনায় বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, বিশেষ ক্ষেত্রে পোশাক শিল্পে বাংলাদেশ বিগত কয়েক বছরের থেকেও বর্তমানে কি করছে, খুব বেশি পরিমাণে অবদান রাখতে, মানে আমাদের দেশের পোশাক বিশ্বের অন্যান্য দেশেও খুব বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে এবং এটার অনেক চাহিদা রয়েছে। তাই তুলনামূলক আলোচনা করলে দেখা যাচ্ছে আমাদের পোশাক খাতটা শিল্প খাতের মধ্যে আছে যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, খনিজ সম্পদ, নির্মাণ শিল্প, এগুলো আছে। এর মধ্যে পোশাক শিল্পটাই কি ডে বাই ডে খুব বেশি উন্নতি করছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে 2015-16 অর্থ বছরে মানে এটা অবদান। দেখো শিল্প খাতে 2015-2016, ঠিক আছে, শিল্প খাতে আমরা দেখবো যে 2015-16 অর্থ বছরের অবদান হচ্ছে 2,92,282 কোটি টাকা। 2,92,282 কোটি টাকা। আচ্ছা, তাহলে 2015-16 এপ্রিল পর্যন্ত এটার আয় হচ্ছে 2,92,282 কোটি টাকা, আর এটা প্রবৃদ্ধির হার হচ্ছে 10.33%। প্রবৃদ্ধির হার প্রবৃদ্ধির হার 10.33%। তাহলে আমরা আবার দেখি শিল্প খাতে 2015-16 অর্থ বছরে আয় হচ্ছে 2,92,282 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার হচ্ছে 10.33 মানে 33%। তাইলে আমাদের তিনটা গেল, এক হচ্ছে কৃষি ও বনজ মৎস্য খাত আর হচ্ছে শিল্প খাত। আচ্ছা, এখন তাহলে আমরা দেখো যেটা দেখো পাইকারি ও খুচরা বাণিজ্য। তোমরা এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে। পাইকারি ও খুচরা বাণিজ্য। আচ্ছা, আমরা ঠিক এটা তো সেম, আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পাইকারি ও খুচরা বাণিজ্যের 2015-16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত কত কোটি টাকা আয় হলো এবং প্রবৃদ্ধির হার কত। তাহলে দেখো পাইকারি ও খুচরা বাণিজ্যের 2015-16 অর্থ বছরে মোট আয় হচ্ছে 2,14,407 কোটি টাকা। 2 লক্ষ, এগুলো মুখস্থ করতে হবে, 2,14,407 কোটি টাকা। দুই লক্ষ 14,407 কোটি টাকা। আবার এটাতে প্রবৃদ্ধির হার কত, তাহলে এটাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.61%। 6.61। তাহলে দেখো প্রবৃদ্ধির হার কত, প্রবৃদ্ধির হার মোট আয় হচ্ছে 2,14,407 আর প্রবৃদ্ধির হার হচ্ছে 6.61%। 6.61%। তাহলে গেল পাইকারি ও খুচরা বাণিজ্য। এবার আমরা আসবো কি পরিবহন ও যোগাযোগ। আমি তোমাদেরকে মেইন জিনিসগুলো বোঝাচ্ছি। পরিবহন ও যোগাযোগ। এবার তাহলে দেখো আমরা দেখবো যে পরিবহন ও যোগাযোগ খাত। পরিবহন ও যোগাযোগ খাতে 2015-16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এটার অবদান হচ্ছে 1,69,397 কোটি টাকা। 1,69,397 কোটি টাকা।
ঠিক আছে, 1,69,397 কোটি টাকার। এটা প্রবৃদ্ধির হার হচ্ছে 6.51%। এটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমানে মানে অতীতের তুলনায় বর্তমানে আমাদের পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে এবং বিভিন্ন সেতু নির্মাণ হয়েছে, মানে অনেকটাই আগের তুলনায় কি হয়েছে, উন্নত হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা দেখবো যে স্বাস্থ্য ও সেবা খাত। আচ্ছা, স্বাস্থ্য স্বাস্থ্য সেবা খাতটা দেখা যাচ্ছে যে একটা দেশের অর্থনীতির সাথে মানে একটা দেশের অর্থনীতি মানে জাতীয় আয়ের সাথে প্রত্যেকটা খাতেরই মানে খুব মানে গভীর সম্পর্ক। কারণ এগুলা যত বেশি আয় হবে, ওইসব খাতে যত বেশি আয় হবে, একটা দেশের জাতীয় আয় কি তত বেশি ত্বরান্বিত হবে এবং জাতীয় আয়ের বৃদ্ধি পাবে। তাহলে স্বাস্থ্য সেবা খাতে দেখো 2015-16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান হচ্ছে 34,713 কোটি টাকা। 34,713 কোটি টাকা। আর স্বাস্থ্য সেবা খাতে আমাদের প্রবৃদ্ধির হার হচ্ছে 8.45%, মানে 8.45%, 8.45%। তোমরা একটু এগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। স্বাস্থ্য সেবা খাতে 2015-16 অর্থ বছর এপ্রিল পর্যন্ত আয় হচ্ছে 34,713 কোটি টাকা আর প্রবৃদ্ধির হার হচ্ছে 8.45%। তাহলে দেখো আমরা জাতীয় আয়ের মোট খাত কতটি? 15টি খাতের মধ্যে আমরা প্রধান প্রধান খাতগুলো আলোচনা করলাম, যে কৃষি ও বনজ, তারপরে শিল্প খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য, মৎস্য খাত, তারপরে পরিবহন ও যোগাযোগ, তারপরে হচ্ছে স্বাস্থ্য ও সেবা খাত। তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের জাতীয় আয়ের যে খাতগুলা, এগুলো যত বেশি উন্নত হবে একটা দেশ অর্থনৈতিক ভাবে ঠিক ততটাই উন্নত হবে। কারণ ওই দেশে এই খাতগুলা যত উন্নত হবে, জাতীয় আয় ঠিক তত বেশি ত্বরান্বিত হবে। আর আমাদের মোট জাতীয় আয় উৎপাদনটা অনেকটাই কি মানে কৃষির অবদানে সর্বাধিক। যেহেতু আমাদের দেশটা অনেকটাই কৃষির উপর নির্ভরশীল, তাই কৃষির অবদানই সর্বাধিক। তবে শিল্পের ভূমিকাও কি দিন দিন অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন খাত। বিশেষ করে আমাদের পোশাক খাতটা দেখা যাচ্ছে কি দিনের পর দিন আগের তুলনায় স্বাধীনতার পর বিভিন্ন বড় বড় পোশাক কারখানা গড়ে উঠতেছে, বা এই কারখানাগুলো এতটাই উন্নত দিকে যাচ্ছে যে আমাদের দেশের পোশাক বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া আছে সেবা খাত। দেশের অর্থনীতিতে সেবা খাতটাও মানে বিরাট ভূমিকা রাখছে। তারপর বর্তমান শিল্প হচ্ছে কি মানে বর্তমান বিশ্বটা হচ্ছে মূলত আমাদের কি প্রযুক্তি নির্ভর। কৃষি, শিল্প, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? সহজে আমাদের জাতীয় আয়কে এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সুন্দর করে তুলতে পারি। একটা সুষ্ঠু পরিকল্পনা, বিভিন্ন খাতের উন্নয়ন এবং আমাদের জনগণ এবং সরকারের সমন্বয়ে চাইলে আমরা আমাদের অর্থনৈতিক খাতটাকে আরো উন্নত করতে পারি। এতে আমাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে, আমাদের মাথা পিছু আয়ও বৃদ্ধি পাবে। তার মানে আমরা জানতে পারি যে একটা দেশের মানুষের যদি জাতীয় মানে উৎপাদন বাড়ে, জাতীয় আয় বাড়ে, তাহলে কি হবে? আমাদের মাথা পিছু আয় বাড়বে এবং এইভাবে আমাদের দেশটাকে আস্তে আস্তে উন্নয়নের দিকে ধাবিত হবে। আচ্ছা, তাইলে দেখো আমি আবার প্রথম থেকে একটু আলাপ করছি যে আমরা তাইলে আজকের ক্লাসে কি কি পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা তাহলে পড়লাম যে প্রথমত কি পড়লাম? জিডিপির পূর্ণরূপ, জিডিপির সংজ্ঞা, জিডিপি মানে জিডিপিটা আসলে কি এটা আমরা তুলে ধরলাম। এর মধ্যে তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবো, আমি চেষ্টা করবো আর একটু সহজ করে, বা তোমরা যেভাবে বুঝতেছো আমি তোমাদেরকে আবার বুঝাবো। এরপরে 2 নম্বরে আমরা কি পড়লাম? জিএনপি। আচ্ছা, 3 নম্বরে পড়লাম যে মাথাপিছু আয়। 4 নম্বরে হচ্ছে জাতীয় আয়ের বিভিন্ন খাত। আমি এগুলো তোমাদেরকে আরেকবার লাস্ট বার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। জাতীয় আয়ের বিভিন্ন
খাত। প্রথমে আমি বুঝিয়েছিলাম যে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে যে মোট দেশজ উৎপাদন। এটা হবে তোমার দেশের অভ্যন্তরে দেশের নাগরিকদের দ্বারা এবং বিদেশি নাগরিকদের দ্বারা যে আয়টা হয়। আর জিএনপি হচ্ছে যে মানে আমার দেশের নাগরিক কর্তৃক, এটা হইতে পারে আমার দেশের ভিতরে এবং আমার দেশের বাইরে। এরপর হচ্ছে মাথাপিছু একটি দেশের মোট উৎপাদনকে মানে মোট জাতীয় আয়কে ওই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় এটা হচ্ছে মাথাপিছু। তোমরা অবশ্যই মনে রাখবা যে একটা দেশের মাথাপিছু আয় যত বেশি হবে সেই দেশটা তত বেশি উন্নত হবে। এরপর হচ্ছে যে জাতীয় আয়ের বিভিন্ন খাত। জাতীয় বিভিন্ন খাতের মধ্যে যে আমরা জাতীয় মোট খাত হচ্ছে 15টি। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। এর মধ্যে যে মেইন খাতগুলো মানে প্রধান যে খাতগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এখানে আমি 2015-16 অর্থ বছরে আয় এবং প্রবৃদ্ধির হার এই বিষয়গুলো তুলে ধরলাম। এর মতো যদি তোমাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবা। তাহলে আমরা আজকে 4টা টপিক নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ে বাকি যে টপিকগুলো আছে এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে এই জিনিসটা বোঝো নাই বা এটা আরো এইভাবে বুঝাইলে তোমাদের সুবিধা হবে, তাহলে অবশ্যই তোমরা আমাকে নক করবে যে এটা কিভাবে করলে ভালো হয়। তাহলে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে চেষ্টা করব। আশা অনুরূপ তোমরা যেভাবে চাও আমি তোমাদেরকে এভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।